আমি ক্লাস থেকে বেরোনোর সাথে সাথে কেউ একজন দৌড়ে আমার সামনে চলে আসলো, তাকিয়ে দেখি নীলা। তখন স্যার, গতকালের ব্যবহারের জন্য আমি সরি। আমি বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাও। স্যার, আপনি সত্যি আমায় ক্ষমা করেছেন তো? এই মেয়ে, এসব কি করছো? আমার হাত ছাড়ো বলছি, বললাম না ক্ষমা করে দিয়েছি? ধন্যবাদ স্যার। হুম। স্যার, একটা কথা বলবো? কি? স্যার, আপনি দেখতে না অনেক সুন্দর, পুরোই তামিল হিরোদের মতো। হ্যাঁ, আমি জানি আমি সুন্দর, তোমার আর বলতে হবে না। স্যার, আপনার নাম্বারটা পেতে পারি? আমি মোবাইল ইউজ করি না, এই বলে আমি সেখান থেকে চলে যাই। সেই দিনের বাকি ক্লাসগুলো ভালো করে বাসায় চলে আসি। আর এইদিকে নীলা ভার্সিটি থেকে যাওয়ার পর শুধু সিয়ামের কথাই মনে পড়ছে সিয়ামের আগেও মায়াবী চেহারাটার কথা। নীলা বুঝতে পারলো সে সিয়ামকে ভালোবেসে ফেলেছে। তাই নীলা সিদ্ধান্ত নিয়েই নিল কাল ভার্সিটিতে গিয়ে সে সিয়াম স্যারকে প্রপোজ করবে। সে যে করেই হোক সিয়ামকে নিজের করে পেতে চায়। সিয়ামের উপর অন্য কারো নজর পড়ার আগেই সে তার মনের কথাটা সিয়ামকে বলে দিবে। আর এইদিকে রাত্রির পড়াশোনাও শেষ। সে এখন জয়ের অ্যাসিস্ট্যান্ট নয়, জয়ের বিজনেস পার্টনার। রাত্রি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, যেমনটা সিয়াম চেয়েছিল। রাত্রি রুমের মধ্যে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন মা, আসবো? নিজের মেয়ের রুমে আসতে আবার পারমিশন লাগে? কি করছিলি? এই তো ল্যাপটপে কিছু ফাইল চেক করছিলাম। তুমি কিছু বলবে? তোর কাছে একটা জিনিস চাইবো মা, দিবি? এমন করে বলছো কেন? মাকে ছেড়ে আসার পর থেকে তো আপনাকেই মা বলে ডেকেছি। আর মা মেয়ের কাছে কিছু চাইবে, মেয়ে তা দিবে না, সে কি কখনো হয়? আমি চাই তোর আর জয়ের বিয়ে দিতে। না, এটা কখনোই সম্ভব না। না করিস না মা, আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। মা, তুমি আমার অতীত সম্পর্কে সব কিছু জানার পরেও এই কথা বলছো? মা, আমি বিবাহিতা। আমার স্বামী সিয়াম আমাকে না মানলেও আমি এখনও ওনাকেই স্বামী হিসেবে মানি। আর ওর জায়গা আমি কখনোই কাউকে দিতে পারবো না। দেখ মা, ছেলে মানুষই করিস না, নিজের জন্য না হলেও তোর সন্তানের কথা ভাব। কয়দিন পর ও যখন বড় হবে তখন ওর বাবাকে জিজ্ঞেস করবে, তখন তুই কি বলবি? তখন এই সমাজ আমার এই সিমরাত দিদিভাইকে হেও করবে। তাছাড়া তোকে জয় খুব ভালোবাসে, তাই আমি এই সম্পর্কের একটা নাম দিতে চাই। মা, আমি তোমার অন্য সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তুমি প্লিজ আমাকে এই কাজটা করতে বলো না। আমি এটা করতে পারবো না। দেখ মা, আমি তোকে এখন বিয়ে করতে বলছি না, তুই সময় নে, ভেবে চিনতে পরে তোর মতামত জানাস। তখন রাত্রি দৌড়ে সেখান থেকে কাঁদতে রুমে চলে গেল। রুমে আসার পর থেকে রাত্রি শুধু সিয়ামের কথাই ভাবতে থাকলো, কি করে সে সিয়ামের জায়গায় অন্য কাউকে বসাবে। তাছাড়া জয়ের মা অলরেডি 2বার হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার বলেছে ওনাকে সবসময় হাসি খুশি টেনশন মুক্ত রাখতে, কারণ আরেকবার হার্ট অ্যাটাক হলে ওনাকে বাঁচানো আর সম্ভব না। তাই শেষমেশ নিজের আবেগের কাছে হেরে গেল, সিদ্ধান্ত নিয়েই নিল এই বিয়েতে রাজি হওয়ার। তখনই জয় রাত্রি রুমে ঢুকলো। এটা প্রত্যেক দিনের রুটিন। জয় ঘুমানোর আগে একবার সিমরাতকে আদর করে যায়, আর সিমরাতও এখন মনে করে জয় ওর বাবা। তখন সিমরাত ঘুমিয়ে পড়ছে। আপনি কি জানেন আপনার মা আপনার বিয়ে ঠিক করেছে? এই জন্যই কাঁদছেন? মায়ের এসব কথা ছাড়ুন তো। মা এরকম। মাকে আমি আপনার সমস্যাটা বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করবেন না। বুঝিয়ে বললেই কি হবে? আপনার কথা শুনে যদি মায়ের আবার কিছু হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবেন? সেটার জন্যই তো সবসময় কিছু বলতে ভয় পাই। আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আর মা যেটা ভালো বোঝেন, আমি এসবের মধ্যে নেই। কারণ জয় রাত্রিকে ভালোবেসে ফেলেছে, রাত্রিকে কোনো কিছু বলতে পারে না ভয়ে। যদি রাত্রি রাগ করে তাদের ছেড়ে চলে যায়? বিয়ে করব, তবে একটা শর্তে। কি শর্ত? আমি আপনাকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। আমরা উপর থেকে সবার সামনে স্বামী স্ত্রী হলেও ভেতরে ভেতরে আমার আগে যেমন বন্ধুত্ব ছিলাম তেমনই থাকবো। ঠিক আছে, আপনি যেমনটা চান তেমনই হবে। তখন জয় ঘুমন্ত অবস্থায় সিমরাতের কপালে একটা চুমু খেয়ে রাত্রির রুম থেকে চলে যায়। আর রাত্রি ভাবতে থাকলো, এ বাড়ির মানুষগুলো এত ভালো কেন। পরের দিন সকালবেলা আজ নীলা খুব সকাল ভার্সিটিতে চলে আসলো, কারণ সে আজকেই সিয়ামকে প্রপোজ করবে। আজ নীলা ভার্সিটিতে শাড়ি পরে আসছে, পরনে নীল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে কালো টিপ, চোখে কাজল, মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে নীলাকে একটা পরী লাগছে। সকাল 10টা, সিয়ামের ভার্সিটিতে আসার সময় হয়ে গিয়েছে। নীলা ভার্সিটিতে কয়েকটা বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে আছে সিয়ামের আসার অপেক্ষায়। সিয়াম গেট দিয়ে ভার্সিটিতে ঢুকতেই নীলা সিয়ামের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে একেবারে ফিল্মি স্টাইলে সবার সামনে প্রপোজ করে।
আই লাভ ইউ সিয়াম, আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমায় একটু ভালোবাসবে? তুমি কি আমায় তোমার বাবুর আম্মু করবে? নীলার এসব কর্মকাণ্ড দেখে ভার্সিটির সবাই অবাক হয়ে যায়। তখন সিয়াম রেগে গিয়ে খুব জোরে নীলার গালে একটা থাপ্পড় মারে। তখন এই মেয়ে, পেয়েছোটা কি আমায়? দুদিন ভালো করে কথা পর্যন্ত হয়নি, এর মধ্যে বলছো ভালোবাসো? ভালোবাসা কি এত সস্তা? তুমি আমার অতীত সম্পর্কে কিছু জানো না, জানলে কখনো এই কথা বলতে পারতে না। আমি আপনার অতীত সম্পর্কে কিচ্ছু জানি না, আর জানতেও চাই না। আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার কাছে যথেষ্ট। এটা ভালোবাসা না, এটা ভালো লাগা, মোহ, যেটা দুদিন পরেই কেটে যাবে। আমার ভালোবাসা এত ঠনকো নয় যে তার মোহ দুদিনেই কেটে যাবে। সব কিছুই না হয় বাদই দিলাম, কিন্তু আমি তো তোমার স্যারকে কেউ কি কখনো লাভ করতে পারে? কোন সংবিধানে আছে যে স্যারের সাথে প্রেম ভালোবাসা বিয়ে করা যাবে না? জানি না, কিন্তু তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব না। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি স্যার। আপনি আমার ভালোবাসা একদিন ঠিকই বুঝতে পারবেন। আপনাকে আমি আমার করেই ছাড়বো। এই কথা বলে নীলা কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটি থেকে চলে যায়, আর আমি নির্বাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকি। আমার মাথার উপর দিয়ে এত কিছু বয়ে গেল আমি কোনো কিছু বোঝার আগেই। আমি জানি নীলা একজন খুব ভালো স্টুডেন্ট। এখন যদি সে এসব প্রেম ভালোবাসা এগুলা নিয়ে পড়ে থাকে তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমাকে যে করেই হোক নীলাকে বোঝাতে হবে। তখন আমি সেখান থেকে ক্লাস করতে চলে যাই, আর এদিকে নীলা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর ঢুকলো। তখন কি হয়েছে মা, তোর চোখে পানি কেন? জয়ের মা বলল। না কিছু না, চোখ মুছতে মুছতে নীলা বলল। কিছু না মানে? তাহলে তুই কাঁদছিস কেন? বললাম তো আমার কিছু হয়নি। এই বলে নীলা দৌড়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। তখন নীলার এই অবস্থা দেখে রাত্রি কিছুটা খটকা লাগলো। রাত্রি তখন জয়ের মায়ের পাশে বসে কি যেন করছিল। তখন রাত্রি সিঁড়ি বেয়ে নীলার পিছু পিছু নীলার রুমে চলে গেল। নীলা রুমে গিয়ে বালিশ ভিজিয়ে কাঁদছে। তখন রাত্রি নীলার রুমে ঢুকে, বোন আমার, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। ভাবি, আমি একজনকে ভালোবাসি। আমি যে করেই হোক তাকে নিজের করে পেতে চাই। নীলা বয়সে রাত্রির থেকে ছোট, তাই রাত্রি নীলাকে খুব ভালোবাসে। নীলাও রাত্রিকে খুব ভালোবাসে, আর নীলা রাত্রিকে ভাবি বলেই ডাকে, কারণ সে জানে যে আজ না হয় কাল রাত্রি তার ভাই জয়ের বউ হবে। ও এই ব্যাপার, কোনো সমস্যা না। আমার বোন কাউকে ভালোবাসে তাকে পাবে না, সে কি কখনো হয়? সমস্যা আছে। আমি ওনাকে ভালোবাসলেও উনি তো আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে সহ্য পর্যন্ত করতে পারে না। কি? কার এত বুকের পাটা যে আমার বোনের মতো একটা সুন্দরী মেয়ের ভালোবাসা ফিরিয়ে দেয়? ছেলে দেখতে কেমন? ছেলে কি করে? ও আমাদের ভার্সিটির লেকচারার। দেখতে শুনতে বলতে গেলে মাশাল্লাহ। এক কথায় বলতে উনি পুরো ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। আমি তো প্রথম দেখে ওনাকে ভালোবেসে ফেলেছি। শেষমেশ স্যারের সাথে প্রেম? তুমি হাসছো ভাবি? আমি ওনাকে না পেলে সত্যিই মরে যাব। চুপ, একদম চুপ। এসব কথা আর কখনোই বলবি না। তোর ভালোবাসার মানুষ তোরই হবে। আমি দেখছি কি করা যায়। তারপর রাত্রি নীলার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নীলা রুম থেকে চলে আসে। পরের দিন সকালে, মা, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। আমি জানতাম তুই আমাকে কখনো ফিরিয়ে দিবি না। রাত্রে নিশ্চুপ। আগামী শুক্রবার তোদের বিয়ে দিব। বিয়ের সব দায়িত্ব আমার আর টিলারি। তোদের কিছু করতে হবে না। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তখন রাত্রি সেখানে আর কিছু না বলে মনটা খারাপ করে নিজের রুমে চলে যায়। আর এদিকে সিয়ামের উপর নীলার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। প্রত্যেক দিন প্রপোজ করা, সিয়ামকে জড়িয়ে ধরার চেষ্টা করা, কিস করা, আর এসব কর্মকাণ্ড সিয়ামের অসহ্য লাগতো। ভার্সিটির সবাই নীলার সিয়ামের প্রতি এসব পাগলামি দেখে সবার জ্বলতো, বিশেষ করে মেয়েদের, কারণ ভার্সিটির প্রায় মেয়েই সিয়ামকে পছন্দ করত। তারপরেও নীলাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ নীলা ছিল শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের বোন। তাদের ছিল অনেক ক্ষমতা, তাই কেউ কিছু বলতে সাহস করতো না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি আছে। সিয়াম ভার্সিটিতে ঢুকতেছে। তখন, স্যার একটু দাঁড়ান, এই নিন কার্ড। আগামী শুক্রবার আমার ভাইয়ের বিয়ে। আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে বিয়েতে। আমি যেতে পারবো না। প্লিজ স্যার, না করবেন না। আমি আপনার জন্য ওয়েট করব। দেখো নীলা, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি যেতে পারবো না। আমার জীবন থেকে রং অনেক আগেই হারিয়ে গেছে। তাই বিয়ে বাড়ির মতো এইসব হাউসফুল আমার আর ভালো লাগে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতেই হবে। এই তোর কানে কথা চায় না? তোদের মতো মেয়েদের একটাই সমস্যা, ভালো মতো কথা বললেই হলো, আর কখনো আমার সামনে এসব কথা শোনাতে আসবি না। সিয়ামের কথা শুনে নীলা খুব কষ্ট পায়, তাই সে ক্লাস না করে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। নীলার এই অবস্থা দেখে, কি হয়েছে? কাঁদছিস কেন? তখন নীলা রাত্রিকে সব খুলে বলে। সব শোনার পর রাত্রি খুব রেগে যায়।
ওই ছেলের এত বড় সাহস, আমার বোন কি ফেলনা নাকি যে বারবার ওকে এভাবে অপমান করবে? আমি তো তেমন কিছু বলিনি ওনাকে, শুধুমাত্র বিয়েতেই আসতে বললাম, তার জন্য আমায় এতগুলো কথা শোনালো। উনি কেন বোঝেন না আমি ওনাকে ভালোবাসি? চোখের জল মুছে ফেল, চল আবার ভার্সিটি যেতে হবে। গিয়ে লাভ হবে না, উনি আসবেন না বিয়েতে, উনি বড় একগুঁয়ে মানুষ। দেখি কি করে না আসে। অবশেষে রাত্রির জোড়াজড়িতে নিজেদের গাড়িতে করে রাত্রির সাথে ভার্সিটিতে গেল নীলা। সিয়াম তখন ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল পরবর্তী ক্লাসের জন্য। তখনই মে কামিং স্যার? ইয়েস। যখন তার দিকে তাকালাম, এই তুমি আবার আসছো? বললাম না আমি বিয়েতে যেতে পারবো না। স্যার আমি একা আসিনি, আমার সাথে তোমার সাথে কে? আমার ভাইয়ের বিজনেস পার্টনার ও একমাত্র হবু ভাবি এসেছে। তখন আমি মানবিকতার খাতিরে ওনাকে ভেতরে নিয়ে আসতে বললাম। সাথে সাথে নীলা রাত্রিকে বাইরে থেকে নিয়ে আবার সিয়ামের অফিসে ঢুকলো। সিয়াম তখনও মাথা নিচু করে কাজ করছিল। স্যার উনি আমার হবু ভাবি, আপনি বিয়েতে যাবেন না বলে ভাবি নিজেই ইনভাইট করতে এসেছে। তখন সিয়াম মাথা তুলে তার দিকে তাকাতেই, রাত্রি নীলা স্যারের দিকে তাকাতেই দুজন আকাশ থেকে পড়লো। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। দুজনের চোখ দিয়ে বৃষ্টির ফোয়ারা ঝরে যাচ্ছে। কেউ কাঁদছে হারিয়ে ফেলা ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার আনন্দে, আর অন্যজন কাঁদছে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার পরেও তার কাছে ফিরে যেতে না পারার কারণে। যখনই সব নীরবতা ভেঙে সিয়াম কিছু বলতে যাবে, তখনই সাথে সাথে রাত্রি তার আগে বলে উঠলো, নীলা তুমি একটু বাইরে যাও, তোমার স্যারের সাথে আমার একটু কথা আছে। কেন বাইরে যেতে হবে কেন? কি এমন কথা ভাবি যে তুমি স্যারকে আমার সামনে বলতে পারবে না? তোমাকে বাইরে যেতে বলেছি, বাইরে যাও। তখন নীলা সেখানে আর না দাঁড়িয়ে সিয়ামের অফিস রুম থেকে বেরিয়ে গেল। নীলা বাইরে চলে যাওয়ার পর, রাত্রি তুই এতদিন কোথায় ছিলি? কার কাছে ছিলি আমাদের সবাইকে ছেড়ে? রাত্রি শুধু কাঁদছে। কি হলো, কথা বলছিস না কেন? জানিস এ 5টি বছর তোকে আমি কত পাগলের মতো খুঁজেছি। একবার যখন তোকে ফিরে পেয়েছি তখন কিছুতেই তোকে হারাতে চায় না। বাড়ির সবাই তোর পথ চেয়ে আজও কাঁদে। চল আমরা এক্ষুনি বাড়ি যাব। এটা কখনো সম্ভব না। কি বলছিস? কেন সম্ভব না? মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। অনেক দেরি হয়ে গিয়েছে মিস্টার সিয়াম, আগামী শুক্রবার আমার বিয়ে, তাই আমি চাই আপনি আমার বিয়েতে অবশ্যই আসবেন। আশা করি আপনি বিয়েতে কোনো সিন ক্রিয়েট করবেন না। এসব কি বলছিস রাত্রি? তোর বিয়ে মানে? তুই এখনো আমার বউ, তোর সাথে অন্য কারো বিয়ে কিছুতেই হতে পারে না। সিমরাত আমার আর তোর সন্তান। আমার সিমরাত কোথায়? সিমরাতকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। জন্ম দিলে সন্তানের বাবা হওয়া যায় না। বাবা হতে হলে ভালোবাসতে জানতে হয়, ভালোবাসার মানুষটির উপর বিশ্বাস রাখতে হয়। তাছাড়া এখন আমার সাথে যার বিয়ে হতে যাচ্ছে সিমরাত তাকেই তার বাবা বলে জানে। তুই এতটা পাল্টে গেলি রাত্রি? সময় ও পরিস্থিতি মানুষকে পাল্টে যেতে বাধ্য করে। তাছাড়া আমার ননদ নীলা আপনাকে পাগলের মতো ভালোবাসে। আমি যে আপনি তার পবিত্র ভালোবাসার মর্যাদা দিন।